গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ, সরকারকে কঠোর বার্তা দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। বিনিয়োগ সম্মেলনের শুরুর দিনেই স্টার্টআপে গুরুত্ব, চট্টগ্রামে ইকোনমিক জোন পরিদর্শনে পোশাক, আইটি, কৃষিতে বিনিয়োগে আগ্রহ। পাল্টা শুল্ক আরোপ, 3 মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, দেশের বাজারে মার্কিন পণ্যের শুল্ক সুবিধার আশ্বাস। এবং জুলাইয়ের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন, রাজনৈতিক দল ছাড়াও নাগরিকদের মতামত নিয়ে চালানো হবে জরিপ। স্বাগত জানাচ্ছি শান্ত বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রাউশন এবং আমি তানজিম শাফিন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর ও নির্বিচার হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। একাত্মতা জানিয়ে রাজপথে নামে রাজনৈতিক দলগুলো। নিপীড়নকারীদের কঠোর বার্তা দিতে রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি আহ্বান জানায়। বিস্তারিত আরও জানাবেন শাহাদাত অভ্র। ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে স্লোগানে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা। ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকের অংশ হলো বাংলাদেশও। ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নামলো প্রতিবাদী কণ্ঠ নিয়ে। রাজু ভাস্কর্যের পাদদেশে আগুন ঝরা বক্তব্যে ইসরায়েলের নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরেন তারা। হাতে স্টপ জেনোসাইডের প্লাকার্ড, কণ্ঠে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা, চোখে ইসরায়েলের আগ্রাসনের প্রতি তীব্র ঘৃণা। ফিলিস্তিনের ভাই বোনদের জন্য মাটিকে যুদ্ধ করতে, জিহাদ করতে, কিন্তু আমরা এই দূরে থেকে অন্তত এই কাজটা করতে পারি যেন আমরা ইসরায়েলের সমস্ত পণ্য যথাসম্ভব বয়কট করব। প্রত্যেকের প্রার্থনায় যেন আমরা আমাদের ফিলিস্তিনিবাসী, আমাদের গাজাবাসীকে রাখি। যতদিন না প্যালেস্টাইন ফ্রি হচ্ছে আমরা থাকবো, ইনশাল্লাহ মাঠে থাকবো। প্রতিবাদ হয় শহীদ মিনারেও। সমালোচনা করেন ওআইসি, আরব লীগ সহ মুসলিম বিশ্বের নেতাদের। তাদের অক্ষমতা ও নিঃসুপ আচরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গণহত্যার সাহস দেখিয়েছে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের গণহত্যার বিপক্ষে সুস্পষ্ট বার্তা প্রদানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। সারা বিশ্বের মুসলিম যেখানে অত্যাচারিত মানুষের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনের পক্ষে, সেখানে ওআইসি কেন এরকম চুপ হয়ে আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। সামনের দিনগুলোতে প্রত্যেকটি মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তারাও তাদের যে প্রতিবাদ লিপিটুকু প্রকাশ করবে। আজকেই আর কি প্রথম ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং কর্মস্থলে আসলে বিরতি ঘোষণা করেছে। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রির দেশ রয়েছে সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নর্থ সাউথ, ব্র্যাক সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ সময় ফিলিস্তিনিদের দীর্ঘ পতাকা নিয়ে তারা র্যালি করেন। নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে, তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে? আমরা এমন কি করেছি ওদের জন্য? আমরা এমন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি ওদের জন্য আমরা। আজকে ওখানে কোনো হসপিটাল যেটা চলতে পারছে ঠিকমতো, এরকম কোনো কিছু নাই। তো এটা আসলে আমাদের অনেক আগের থেকেই করা উচিত ছিল। যতই বড় পাওয়ার হোক না কেন, মানুষের সলিডারিটি এই গণহত্যা থামাতে পারতো। বাইতুল মোকাররমে জোহরের নামাজের শেষে বের হয় সবচেয়ে বড় মিছিল। সেখানে ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড বন্ধের স্লোগান দেওয়া হয়, বলা হয় ইসরায়েলি পণ্য বর্জন করার কথা। আজকে ওআইসি, আরব লীগ সহ সারা বিশ্বের মুসলিম যে সংস্থাগুলো আছে তারা একেবারে নিশ্চুপ অবস্থায় আছে। বন্ধ করার জন্য যত রকমের
পদক্ষেপ আছে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। ইসরায়েলি বাহিনীর কর্তৃক গাজায় নির্বিচারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বলেন, গাজায় মুসলমানদের পাশে দাঁড়ানো বিশ্বের সকল মুসলমানদের নৈতিক অধিকার। গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের সকল পণ্য বয়কট করারও আহ্বান জানানো হয়। আমাদের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। এদিকে রাজধানীর অন্যান্য স্থানের মতো উত্তরার মানুষও ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। একাত্মতা প্রকাশ করে মিছিল করে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে অংশ নেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এতে নারী ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় গাজায় হামলা ও গণহত্যার বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার দাবি জানানো হয়। গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করে রাজধানীর প্রধান সড়কগুলোতে। এ সময় তারা আন্তর্জাতিক সংগঠনগুলোর নীরব ভূমিকা থেকে বের হয়ে গণহত্যা বন্ধে কাজ করার দাবি জানায়। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে গণহত্যা অবিলম্বে বন্ধ করার জন্য সমাবেশ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে। একই দাবিতে শাহবাগে মানববন্ধন করে ন্যাশনাল সিটিজেন পার্টি। বিকেলে রাজধানীর ভাটারায় আমেরিকান এম্বাসির সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করা হয়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। শাহাদাত অফরো, এখন, ঢাকা। ইসরায়েলের পণ্য দাবি করে গাজীপুরে কোমল পানীয় কোকা কোলার দোকান বাটার শোরুমে ভাঙচুর করেছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে নগরের বোর্ড বাজারে ঘটনা ঘটে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বোর্ড বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। পরে মিছিল শেষে বিক্ষুব্ধ জনতাই বড় মসজিদের নিচে থাকা কোকা কোলা ও 7-আপ বিক্রির দোকান, বিকাশের এজেন্ট পয়েন্ট ও বাটা শোরুমে ভাঙচুর করে। এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সিলেটে ফাস্টফুড ব্র্যান্ড KFCর একটি আউটলেটে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতার হামলায় পিছু হটতে বাধ্য হন তারা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ। রোববার খান ইউনিসের তাঁবুতে হামলা চালিয়ে 2 জন সাংবাদিককে হত্যা করেছে IDF। এছাড়াও উপত্যকাটিতে নতুন করে নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। গাজার 50% এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানাচ্ছে আল জাজিরা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জরুরি বৈঠক করতে ওয়াশিংটন পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তৌহিদুর রহমানের প্রতিবেদন। ধ্বংসস্তূপের নগরীতে পরিণত করেও গাজায় ধ্বংসযজ্ঞ আর বর্বরতা থামাচ্ছে না ইসরায়েল। শিশু থেকে শুরু করে হাজার হাজার অসহায় গাজাবাসী, বিভিন্ন দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবী এবং বহু গণমাধ্যম কর্মীকে হত্যার পরও যেন রক্তপিপাসা মিটছে না ইসরায়েলি বাহিনীর। মানবতাকে কফিনবন্দি করে চালাচ্ছে আগ্রাসী তাণ্ডব। এতে প্রাণহানির তালিকা দীর্ঘ হয়ে 50,700 ছাড়িয়েছে। এছাড়া গাজার অন্তত 50% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল, এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা এমন পর্যায়ে নিয়ে গেছে, গাজাবাসী যাতে বেঁচে থাকলেও মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণা ভোগ করতে হয় প্রতিনিয়ত। বোমার আঘাতে বাড়িঘর, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। অস্থায়ী তাঁবুতেও পর্যন্ত চালানো হচ্ছে হামলা। এমনকি জোর করে বসতভিটা ফেলে অন্যত্র চলে যেতে দেয়া হচ্ছে চাপ। এছাড়া গাজায় মানবিক সহায়তা ঢুকতে না দিয়ে খাবার ও চিকিৎসা সংকটে তিলে তিলে হত্যার পায়তারা চলছে। والمعاناة المحيطة به وحدوث هجمات من الإصابات. له 15 يوم أو 20 يوم في المستشفى هنا. له عملية في ظهره، تثبيت براغي. لحتى الآن احنا من يوم لليوم بنعاني قاعدين. عدد المصابين كبير جدا، الاستهلاك كبير جدا، وبالتالي والمصابين كبير، والاستهلاك الأدوية والمستهلكات الطبية لهذا العدد الكبير من المرضى
গাজায় এই গণহত্যার জবাবে ইসরায়েলের আশদুদ শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড। রোববার রাতে অন্তত 10টি রকেট হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহত হলেও নিহতের খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েল দাবি করছে বেশিরভাগ রকেট প্রতিহত করায় বেশি ক্ষতি হয়নি তাদের। এমন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করতে রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় হামাসের হাতে থাকা 59 জিম্মির মুক্তি ও গাজায় চূড়ান্ত জয়ের বিষয়ে প্রাধান্য পাবে বলে জানিয়েছে নেতানিয়াহু নিজেই। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 14 বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননেও ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের খবর জানাতে আমাদের বিক্ষোভ হয়েছে বাংলাদেশেও, সেই খবর জানাতে টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, সারাদিন ব্যাপী তো টিএসসিতে বিক্ষোভকারীদের কর্মসূচি ছিল, সন্ধ্যার পর আর কি কি কর্মসূচি রয়েছে সবশেষ জানাবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু আসলে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সারা দিন তো এই ফিলিস্তিনিদের পক্ষের হয়ে যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যে কর্মসূচি ঘোষণা ছিল সেটি তো চলেছেই সারাদিন। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পরেও এখানে সাধারণ মানুষ এখানে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে, এবং তারা বিক্ষোভ করছেন এবং একই স্লোগানগুলো যেগুলো আমরা সারাদিন ব্যাপী শুনেছি সেই স্লোগানগুলোই তারা দিচ্ছে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই ধরনের স্লোগানের মাধ্যমে এখনও রাজু ভাস্কর্যের এই জায়গাটায় মুখরিত হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু 200 থেকে 300 মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে ফিলিস্তিনের পতাকা, কারো হাতে বাংলাদেশের পতাকা রয়েছে এবং সেই সাথে অনেক প্ল্যাকার্ড এখানে হাতে নিয়ে সবাই উপস্থিত হয়েছেন। এবং সেই প্ল্যাকার্ডের মধ্যে বিশেষ করে যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে সেটি হচ্ছে গতকালকে ফিলিস্তিনের যে জনগণ সেখান থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল যে স্টপ গাজা, ওয়ার্ল্ড ফর গাজা, এই স্লোগানে এখানেও সেই কর্মসূচি পালন করা হচ্ছে। প্লেকার্ডগুলোতে শোভা পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন, এছাড়াও ফিলিস্তিনের পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে এখান থেকে। সেই সাথে তারা বলছে যে ইসরায়েলকে যারা মদদ দিয়ে যাচ্ছেন, সামরিকভাবে যাদেরকে সহায়তা করে যাচ্ছেন এবং তাদের একেবারে প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই ফিলিস্তিনে গাজাবাসীকে নির্মম হত্যার শিকার হতে হচ্ছে, সেই যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের দেশগুলোকে যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয় এবং একই সাথে সৌদি আরব সহ যেই মধ্যপ্রাচ্যের শক্তিশালী সামরিক যে দেশগুলো রয়েছে তারা যেন এই বিষয়ে শক্তিশালী পদক্ষেপ নেয় এবং মুসলিম রাষ্ট্রগুলো যেন এক হয়ে এই ফিলিস্তিনের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে এবং সোচ্চার হয়। একই সাথে আপনি জানেন যে আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছেন এবং তার যেই সফরের মাধ্যমে যে এই ফিলিস্তিনের যে আগ্রাসন সেটি যে কোনোভাবেই যুক্তরাষ্ট্রর তার এই ফিলিস্তিনিদের প্রতি কোনো সহমর্মিতা কিংবা এই যে একের পর এক মানবতা বিরোধী অপরাধগুলো চলছে তার প্রতি যে একটু সহানুভূতিশীলতা সেটি আসলে প্রকাশের ঠিক বিপরীত, যে কারণে যুক্তরাষ্ট্র এর সাথে মানে একেবারে প্রত্যক্ষভাবে যে তারা জড়িত এবং তাদেরকে মদত দিয়ে যাচ্ছে, তাই তাদেরকেও বয়কট করার একটি ঘোষণা এখান থেকে আসছে। তো সব মিলিয়ে আসলে কর্মসূচি সারাদিন ব্যাপী তো চলেছেই, এই সন্ধ্যার পরেও চলছে। এখানে অনেকেই উৎসুক জনতা হিসেবে এখানে আসছেন দেখার জন্য সন্ধ্যার পরে যে কি অবস্থা এখানকার। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যে ফিলিস্তিনিদের পক্ষে হয়ে যে কর্মসূচি চলছিল তার সর্বশেষ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 1500 স্টার্টআপ বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে। সোমবার বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের বিস্তারিত জানাতে গণমাধ্যমে এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রথম দিনে স্টার্টআপগুলোর জন্য ইনসেপ্টা থেকে $1 মিলিয়ন সহায়তার আশ্বাস মিলেছে। আর নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরও জানাচ্ছেন নাইম আবির।
4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন স্টার্টআপ কানেক্ট সেশনে অংশ নেয় সারা দেশ থেকে আসা 1,500-এর মতো উদ্যোক্তা, সঙ্গে 70 বিশেষজ্ঞ। আলোচনায় উঠে আসে স্টার্টআপগুলোর সাফল্য ব্যর্থতার নানা দিক। কেন তারা বিদেশি বিনিয়োগ টানতে ব্যর্থ হচ্ছে, সেবা বাড়াতে প্রতিবন্ধকতা কি, মাথাপিছু স্টার্টআপ তহবিল কেন কম, কিংবা অর্থ ছাড়ে কেন এত শ্লথগতি। সব দিক থেকে সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে বাংলাদেশ। অথচ বাংলাদেশে 1200-এর মতো স্টার্টআপ কাজ করছে, আর প্রতি বছর বাজারে আসছে আরও 200 প্রতিষ্ঠান। ইন্টারনেটের ধীরগতির কারণেও প্রান্তিক পর্যায়ে বাধাগ্রস্ত হচ্ছে এই খাত, যাকে গতিশীল করতে নিরবচ্ছিন্ন ও ইন্টারনেট সেবা দেবার প্রতিশ্রুতি এসেছে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর কাছ থেকে। আর নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Of about 800-900 crore from contributions from commercial banks. Bangladesh is still lagging in terms of financial inclusion. So we have undertaken a massive study on where the funds are going, উপজেলা বাই উপজেলা। সম্মেলন শুরুর দিন বিকেলে বিস্তারিত তুলে ধরতে গণমাধ্যমে কথা বলেন আয়োজকরা। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সামিটের প্রথম দিনে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্টার্টআপগুলো বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে। প্রায় 25টার চেয়েও বড় বেশ বিদেশি গ্লোবাল বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ছিলেন, তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন। একই সাথে অনেকগুলো প্যানেল হয়েছে, যেখানে খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ডিসকাশন হয়েছে। সেখান থেকে বোঝার চেষ্টা করা হয়েছে আর কি করলে সরকার এবং আমাদের যে স্টার্টআপ কমিটি আছে তারা একসাথে কোলাবোরেট করে কাজ করতে পারে। আর প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী জানান, প্রথম দিনে স্টার্টআপগুলোর জন্য ইনসেপ্টা ফার্মা থেকে $1 মিলিয়ন সহায়তার আশ্বাস মিলেছে। ইনসেপ্টার যে ওনার আছেন, তো তাদের যে সেকেন্ড জেনারেশন নাবিলা, উনি নতুন একটা স্টার্টআপ শুরু করেছেন এবং সেই স্টার্টআপের মাধ্যমে উনি বাংলাদেশি স্টার্টআপদের জন্য $1 মিলিয়ন ডিক্লেয়ার করেছেন। দেশে প্রথমবারের মতো এত বড় পরিসরের এই আয়োজন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। নাইম আবির, এখন, ঢাকা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে আনোয়ারার কোরিয়ান ইকোনমিক জোন ও মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ সময় ঘুরে দেখেন কারখানার কর্মপরিবেশ, শ্রমিক ও আধুনিক উৎপাদন ব্যবস্থা। নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে বলে জানান আয়োজকরা। আরও জানাবেন হোসাইন জিয়াদ। এরা সবাই চীন, কোরিয়া, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিনিয়োগকারী। সোমবার সকাল 9টায় প্রায় 60 জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী পা ফেলেন চট্টগ্রামে, যেটি চট্টগ্রাম তো বটেই বাংলাদেশের জন্য প্রথম। সবার লক্ষ্য এ বাণিজ্য নগরীর বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ সরেজমিনে পরিদর্শন করা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে তারা ঘুরে দেখেন আনোয়ারায় 2000 একরের কোরিয়ান ইকোনমিক জোন ও মিরসরাইয়ে 30,000 একরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এ সময় কারখানার কর্মপরিবেশ, শ্রমিক ও আধুনিক উৎপাদন ব্যবস্থা তাদেরকে ঘুরিয়ে দেখান কর্মকর্তারা। সব মিলিয়ে বেশ সন্তুষ্ট বিদেশি বিনিয়োগকারীরা। জানান, পোশাক, আইটি, কৃষিখাতে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন তারা। কেউ আবার রিসাইকেল বা পর্যটন খাতে আগ্রহী। We are focusing in the food and agri sector, sustainable apparel, renewable energy and also circular economy. So that's definitely the 4 topics that we are interested in, and Bangladesh offers a lot of opportunities. There is a good climate for investment, and in the next 2 days the conferences will come to the conclusion. I work in the agri-business departments, and especially in agri-business, I think in Bangladesh there's huge potential. আয়োজকরা জানান, নতুন বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সম্মেলন ঘিরে নতুন বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ স্থান হিসেবে বিশ্বের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য। 40টা দেশের 700-এর মতো বিনিয়োগকারী তারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকে এর মধ্যে এসে গেছেন, আরও অনেকে আসছেন। সরকারের যে ফোকাসটা বা সরকারের যে গোলটা, আমরা অন্যতম গোল হচ্ছে আসলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো, বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করা। এই ফিল্ড ভিজিটটা তারা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশ সম্বন্ধে বাইরে যেরকম জানা
বা বোঝা, তার সাথে যে একটা ভিন্ন পিকচার বাংলাদেশে থাকতে পারে এবং বাংলাদেশের লেবাররা যে কত হেল্পফুল এবং কত সহজেই লার্ন করতে পারে, এই এক্সপিরিয়েন্সটা হয়তো আমরা মনে করি ইয়াং ওয়ানের কাছে তারা জানতে পারবেন। মাঠ পর্যায়ে এত বিনিয়োগকারী একসাথে পেয়ে খুশি কোরিয়ান ইপিজেডের কর্মকর্তারা। জানান, সরকারের নীতিগত সহায়তা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে অনেকেই ছুটে আসবেন এখানে। তবে জ্বালানি ও নিরাপত্তা নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। প্র্যাকটিক্যালি বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা, সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো, এবং তারা দেখার পরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশে বিনিয়োগের সত্যিকার অবস্থা কি এবং কিভাবে এখানে বিনিয়োগ আরও বৃদ্ধি করা যায়। বিকালে মিরসরাইয়ে দেশের সর্ববৃহৎ জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বিনিয়োগকারী দলটি। এ সময় 30,000 একরের এই শিল্পাঞ্চলে পর্যাপ্ত ভূমি, বিনিয়োগ সুবিধা ও বিনিয়োগের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন কর্মকর্তারা। বেশ কয়েকজন বিনিয়োগকারী তাদের আগ্রহ প্রকাশ করেন। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে পরিদর্শনের পর আগামী 3 দিন ঢাকায় নানা সংস্থা ও দপ্তরের সাথে আলাদা বৈঠক ও মতবিনিময় করবেন বিদেশি ব্যবসায়ীরা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। লম্বা ছুটি শেষে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থল রাজধানীতে ফিরছেন নগরবাসী। এতে চাপ বেড়েছে দেশের প্রায় সব মহাসড়কে। সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়ে ছিল রাজধানীগামী যাত্রী ও যানবাহনের চাপ। বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে হাটির কুমরুল মোড়েও, তবে নেই যানজটের ভোগান্তি। এদিকে বাসে বাড়তি ভাড়া নেওয়ার কারণে অনেকেই যাচ্ছেন ট্রাকে চড়ে। পাশাপাশি টাঙ্গাইলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গণপরিবহন। কর্মস্থলে ফেরা মানুষের অভিযোগ, যানবাহনের তুলনায় যাত্রী চাপ বেশি থাকায় 3 গুণ বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ নানা পরিবহনে চড়তে বাধ্য হচ্ছেন তারা। এদিকে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কোথাও যানজট না থাকায় অনেকটা স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে মানুষ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে 37% পাল্টা শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে মার্কিন পণ্য দেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। দেশের বাজারে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা সামগ্রীর মতো মার্কিন পণ্যে শুল্ক কমানোর কথাও বলেছেন তিনি। চিঠিতে ডক্টর ইউনূস বলেন, আগামী প্রান্তিকের মধ্যে পরিকল্পনা অনুসারে কাজ শেষ করবে সরকার। দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে বাংলাদেশেই মার্কিন পণ্যের ওপর সবচেয়ে কম হারে শুল্ক আরোপ করে। দেশটির কৃষিপণ্য এবং স্ক্র্যাপের ওপর শূন্য শুল্ক অব্যাহত রাখা হবে। এদিকে দেশে স্টারলিংকের যাত্রা শুরুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ তথ্য ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। To postpone the application of US reciprocal tariff measures on Bangladesh for 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. Short time এগুলো প্যানিক হওয়ার কিছু নাই। আমরা তো বারবার বলছি আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে, কমবে না। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন। এবি পার্টির সঙ্গে বৈঠক শেষে কথা জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এদিকে সংশ্লিষ্ট কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশের ওপরই মতামত জানতে এবার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকদেরও মতামত নেওয়া হবে। এজন্য ওয়েবসাইটের মাধ্যমে জরিপ চালানো হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন দেলাওয়ার দোলন। সংস্কার আগে নাকি নির্বাচন, এ নিয়ে সরগরম মাঠের রাজনীতি। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা। অন্যদিকে জামাত, এনসিপি সহ এবি পার্টির মতো দলগুলো চায় নির্বাচনের আগে করতে হবে প্রয়োজনীয় সংস্কার। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সোমবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে এবি পার্টি।
এখন পর্যন্ত 29টি রাজনৈতিক দলের মতামত পেয়েছে ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা শেষ করে মের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই আলোচনা শেষ করতে পারলে তার পরবর্তী পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব এবং সেক্ষেত্রে যে সমস্ত বিষয়ে ঐক্যমত আমরা দেখব সেগুলোর বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত অবশ্যই আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণেরও প্রয়োজন আছে। সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু করতে পারবো আশা করছি আমরা মের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কমিশনের লক্ষ্য হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি যে নির্ধারিত সময় আছে তার মধ্যেই আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি, এটা আমাদের লক্ষ্য। অধ্যাপক আলী রিয়াদ জানান, এবার রাজনৈতিক দলগুলোর বাইরে নাগরিকদের মতামত নিতে জরিপ চালানো হবে। যে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দলের বাইরেও সাধারণ নাগরিকদের যাতে অংশগ্রহণের একটি পথ উন্মুক্ত করা যায় তার জন্য আমরা খুব শিগগিরই চেষ্টা করব ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার জন্য। এ বিষয়ে কাজ আমরা শুরু করেছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে জানাতে পারব। এর বাইরেও আমরা চেষ্টা করব একটি জরিপ কাজ পরিচালনা করার জন্য, যাতে করে সকলের কাছ থেকে আমরা মতামত নিতে পারি। এদিকে ঐক্যমত কমিশনের সাথে আলোচনা শেষে এবি পার্টি জানায়, কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 108টি মতামতের সঙ্গে একমত দলটি। বাকি প্রস্তাব নিয়েও আলোচনার সুযোগ রয়েছে। তো 166টা প্রস্তাবনার মধ্যে 108টার সাথে আমরা একমত হয়েছিলাম, 32টার সাথে আমরা আমাদের একমত হই নাই বলে আমরা আমাদের মতামত দিয়েছি এবং 26টার সাথে আমরা আংশিকভাবে আমাদের মতামত এবং আমাদের কিছু সুপারিশ আমরা তুলে ধরেছিলাম। আমাদের দলের অবস্থান হচ্ছে আমরা এই জায়গায় খুবই ফ্লেক্সিবল। আমরা যে মত দিয়েছি সেটার উপর আমরা খুব স্থির থাকবো, এটা আমরা না। যৌক্তিকতার আলোকে যে কোনো আলোচনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, এটা আমাদের একটা নীতিগত অবস্থান। রাজনৈতিক দলগুলো আগে কি চায়, নির্বাচন নাকি সংস্কার? প্রশ্ন তৈরি হয়েছে। শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই কি আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছেন? জনসাধারণের প্রত্যাশা, সংবিধানের দোহাই দিয়ে তৈরি হওয়া ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত এবং কমিশন অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। নতুন আইন পাশ হলে সীমানা নির্ধারণের পরিবর্তন আসতে পারে, অন্যথায় আগের আসন বিন্যাস অনুযায়ী নির্বাচন হবে বলে জানান তিনি। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ কনজারভেটিভ পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছেন। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। আমরা এই খসড়াটি টাইপ করে বা ইসে করে চূড়ান্ত করে কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড হবে। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং গাজার নির্যাতিতদের সম্মান জানিয়ে রাজধানীতে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পূর্ব নির্ধারিত কনসার্ট একদিন পিছিয়ে 12 এপ্রিল করা হবে। দুপুরে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল সারা বাংলাদেশে 4টি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। বাগেরহাটের 5তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় মারা গেছে এক নারী। গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই ভবনে থাকা হাসপাতালের অন্তত 44 জন রোগী। সকাল 9টার দিকে চিতলমারী উপজেলা শহরের মাইশা টাওয়ারে আগুন লাগে। স্থানীয়রা জানান, সকালে পোশাকের দোকান থেকে আগুনের সূত্রপাত। সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে 5তলা ভবনে থাকা অন্তত 4টি ব্যাংকের শাখা অফিস সহ আবাসিক বাসাবাড়িতে। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। আহত হন উদ্ধার কাজে অংশ নেয়া এক দমকল কর্মীও। প্রায় 4 ঘন্টার চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পড়ে যায় ভবনটির নিচতলার একটি বেসরকারি ব্যাংকের উপশাখা সহ অন্তত 6টি দোকান। বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন স্থান।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিধানসভায় এ নিয়ে হট্টগোল হয়েছে। এই সময় বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান ন্যাশনাল কনফারেন্সের বিধায়কেরা। পরে তারা ওয়াকফ আইন নিয়ে আলোচনার জন্য প্রশ্নোত্তর পর্ব স্থগিত করার প্রস্তাব করেন। ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এবং স্বতন্ত্র বিধায়করা কালো ব্যাজ পরে বিভিন্ন স্লোগান দেন বিধানসভার ভেতরেই। বিশৃঙ্খলার মুখে ১৫ মিনিটের জন্য সংসদ মুলতবি করেন স্পিকার। এদিকে মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজধানী ইম্ফলে বিক্ষোভে নামেন শত শত মুসলিম জনগোষ্ঠীও। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ র্যালি এবং বিভিন্ন কর্মসূচি। ফিলিস্তিনের অসহায় মানুষদের প্রতি এই জুলুমের বিরুদ্ধে একাত্মতা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সংহতি। বাকিটা জানাবেন ফারহান ইয়াসাম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইতিহাসের বর্বরতম গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গেল 7 দিনে প্রাণহানির শিকার হয়েছে সহস্রাধিক মানুষ। গতকালই মারা গেছে 100-এর অধিক মানুষ। সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 50,000-এরও বেশি। ইসরায়েলি সেনাদের একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা নগরী। একের পর এক বোমা হামলায় আবাসিক ভবন, মসজিদ, স্কুল, কলেজ সব গুড়িয়ে গেছে। ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্যসেবা খাত। সাধারণ মানুষ, নারী পুরুষ, শিশু থেকে শুরু করে রক্ষা পায়নি ডাক্তার কিংবা অস্থায়ী ক্যাম্পের মানুষজন। ড্রোনের মাধ্যমে খুঁজে খুঁজে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় এমন মানবিক বিপর্যয়ের প্রতিবাদে পুরো বিশ্বে সোমবার কর্মবিরতি আহ্বান করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে অনেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বিশ্বব্যাপী চলমান এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ইয়া আল্লাহ, ইয়া কারিম, ইয়া রহমানুর রাহিম, আমাদের সাহায্য করুন। আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি আমাদের জয় করুন। এটা সহ্য করা যাচ্ছে না। ইয়া রাব, আপনি আহাদ, আপনি সামাদ, আপনি ফিলিস্তিনিদের রক্ষা করুন। মুশফিকুর রহিম লিখেছেন, ইয়া আল্লাহ, সবখানে নিপীড়িত মানুষদের আপনি রক্ষা করুন। আপনি তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সমর্থক ও শক্তিদাতা হয়ে যান। ক্রিকেটার তানজিদ হাসান তামিম তার ফেসবুক ওয়ালে লেখেন, জালিমদের বিচার আল্লাহ অবশ্যই করবেন, কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। পৃথিবী যতদিন টিকে থাকবে, গাজা, ফিলিস্তিন ততদিন টিকে থাকবে এবং শেষ জামানার সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা হবে এই পবিত্র ভূমি। হয়তো আজকের এই দুর্দিন আমাদের বিজয়ের প্রথম ধাপ। ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী লিখেছেন, আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাইদের রক্ষা করুন। নিশ্চয়ই আপনি তাদের জন্য একাই যথেষ্ট। হে আল্লাহ, মুসলিম শাসকদের এবং আমাদের এক হওয়ার তৌফিক দিন। তানজিম সাকিব লিখেছেন, মুসলিমরা এত ভীত ছিল না। বদরের প্রান্তরে সুসজ্জিত 1000 জনের বিরুদ্ধে 300 জনের সেই ঐতিহাসিক বীরত্বগাথা কাহিনী তো আমাদের। দুনিয়ার প্রতি মোহ কি আমাদের এতটাই কাপুরুষ বানিয়ে দিল? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ফিলিস্তিনিদের সাথে সমর্থন রেখে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, তোমরা আমাদের হৃদয়ে আছো সব সময়। ফারহান ইহসান, এখন। শেষ করব শান্তবাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ। সরকারকে কঠোর বার্তা দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে, কিছুই করতে পারিনি ওদের জন্য আমরা। সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। বিনিয়োগ সম্মেলন শুরুর দিকে স্টার্টআপে গুরুত্ব। চট্টগ্রামে ইকোনমিক জোন পরিদর্শনে পোশাক, আইটি, কৃষিতে বিনিয়োগের আগ্রহ। পাল্টা শুল্ক 3 মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। দেশের বাজারে মার্কিন পণ্যে শুল্ক সুবিধার আশ্বাস। জুলাইয়ের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। রাজনৈতিক দল ছাড়াও নাগরিকদের মতামত নিতে চালানো হবে জরিপ। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।